প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়ছি ক্যারিয়ন জিপসের আরও একটি অধ্যায়। নাম বার্টির মত পরিবর্তন, জিপসের জবানিতে। গত কয়েক বছরে প্রায়ই দেখা গেছে যে আমার পেশায় যারা নামছে সেসব তরুণরা আমার কাছে আসছে দু একটা উপদেশ শোনার জন্য। এতে আমি ভাবলাম যে আমার পদ্ধতিটাকে একটা সংক্ষিপ্ত ফর্মুলার আকারে তৈরি করে নিলেই ওদেরকে উপদেশ দিতে সুবিধা হবে। আমার নীতিবাক্য হলো উদ্ভাবনশীলতা আর বিচক্ষণতা। বিচক্ষণতা আমার রয়েছে সব সময়। আর উদ্ভাবনশীলতার ব্যাপারে বলতে পারি যে একজন জেন্টলম্যানের খাস জেন্টলম্যানের প্রত্যেক জীবনে যেসব ছোটোখাটো সমস্যা অনিবার্যভাবে দেখা দেয় সেগুলোর মোকাবেলায় আমি কিঞ্চিত মুন্সিয়ানার পরিচয় দিতে পেরেছি। দৃষ্টান্ত হিসেবে আমার মনে পড়ছে ব্রাইটনের কাছে সেই ইয়ং লেডির স্কুলের ঘটনাটা। ওটা ঘটে যখন আমি একদিন সন্ধ্যায় মিস্টার উস্টারের জন্য হুস্কি আর সাইফন হুইস্কি টানার বাকানল আনা মাত্রই তিনি অত্যন্ত খিটখিটে মেজাজে আমার সঙ্গে কথা বলেন। সেই সময়ে বাদ দাও ওসব জিপস, অন্তত অন্য টেবিলে রেখে দাও, বলেন তিনি সুস্পষ্ট বিরক্তির সাথে। আমি বলি, স্যার, প্রতি রাতে বাদ দাও ওসব, বলে গেলেন তিনি গোমরা মুখে। প্রতি রাতে তুমি ঠিক একই সময়ে একই ট্রেতে একই জিনিস এনে একই টেবিলে রাখছো। বিরক্তি ধরে গেছে আমার, বুঝলে? এ বিশ্রী একঘেয়েমিটাই এটাকে ভয়ানকভাবে বিশ্রী করে তুলেছে। স্বীকার করছি যে তার কথাগুলো আমাকে কিছুটা শঙ্কিত করে তোলে। আগে যাদের চাকরি করেছি সেসব ভদ্রলোকদেরও প্রায় একইভাবে কথা বলতে শুনেছি এবং প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই এর মানে দাঁড়াতো একরকম। তাদের মাথায় বিয়ের চিন্তা ঢুকেছে। কাজেই খোলাখুলি স্বীকার করছি, মিস্টার ওস্টার যখন এভাবে কথা বললেন তখন আমি বিচলিত হলাম। তার আর আমার মধ্যকার সন্তোষজনক সম্পর্কটা বিনষ্ট হোক তা আমি চাইনি। আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে সামনের দরজা দিয়ে বউ এসে ঢোকার সঙ্গে সঙ্গেই অবিবাহিত জীবনের খাস খানসামাকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়। এটা অবশ্য তোমার দোষ নয়, বলে গেলেন মিস্টার উস্টার। তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু সত্যি মানে তোমাকে স্বীকার করতেই হবে যে, অর্থাৎ জিপস, গত কিছুদিন ধরে গভীরভাবে চিন্তা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছে গেছি যে আমার জীবনটা শূন্য, আমি নিঃসঙ্গ জিপস। আপনার তো অনেক অনেক বন্ধু আছে স্যার, বন্ধু থাকলে কী লাভ? এমারসন বলেন, বন্ধু হচ্ছে প্রকৃতির জ্যেষ্ঠতম সৃষ্টি। স্মরণ করিয়ে দিলাম তাকে। এরপর দেখা পেলে তোমার এমারসনকে বলে দিও যে তিনি একটি আস্ত গাধা। খুব ভালো কথা স্যার। জিপস, আমি চাই জিপস, তুমি কি সেই নাটকটা, দত্তর নামটা ভুলে গেছি, দেখেছো? না স্যার। ওই যে কি যেন নাম, হলটায় চলছে, কাল রাতে গিয়েছিলাম। নায়কটি বেশ হাসিখুশি ছোড়া, ঘুরে বেড়ায় আনন্দে। হঠাৎ একটি বাচ্চা মেয়ে কোত্থেকে এসে ওকে বলে যে সে ওর মেয়ে। ছোড়াটা যেন আকাশ থেকে বলল, বলে কি মেয়েটা? লোকজন ছুটে গেল। তারা বলল, কি হে, ব্যাপার কি? ও বলল, কিসের কি? তারা বলল, এ ব্যাপারে কি করছো? ও বলল, তোমরা যদি তাই চাও তাহলে ঠিক আছে। এই বলে বাচ্চাটাকে নিয়ে ছোড়াটা চলে গেল। কি বলতে চাচ্ছি বুঝলে তো জিপস? বলছি যে ছোড়াটাকে আমার ঈর্ষা হলো। আর মেয়েটাও দারুণ বটে। কেমন বিশ্বাস নিয়ে ওর গলা জড়িয়ে রইল। বুঝলে জিপস, আমার একটা মেয়ে থাকলে ভালো হতো। আহা, একটা মেয়ে পাবার প্রক্রিয়াটা যদি জানতাম। স্যার, আমার বিশ্বাস এক্ষেত্রে বিয়েই প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত। না, বলছি একটা বাচ্চাকে পোষ্য হিসেবে নেয়ার কথা। সেই প্রক্রিয়াটা খুবই জটিল এবং শ্রমসাধ্য হবে বলে মনে হয়। তাহলে আমি কি করতে পারি শোনো। আগামী সপ্তাহে আমার বোন আসছে ভারত থেকে 3টি ছোট্ট মেয়ে নিয়ে। এ ফ্ল্যাটটা ছেড়ে একটা বাড়ি নেব এবং সবাই মিলে থাকবো। আহা, কি চমৎকার পরিকল্পনা! ছোট ছোট শিশুরা কলকল করে কথা বলবে, ছোট ছোট পা দুবদাব করে ছোটাছুটি করবে সবখানে, তাই না জিপস? অতি কষ্টে উদ্বেগ দমন করলাম। মিস্টার উস্টার যা করবেন বললেন তা করা হলে আমাদের আরামের আস্তানা আর থাকবে না। আমার জায়গায় অন্য লোক হলে এ অবস্থায় যে আপত্তি তুলে বসতো, এতে কোনো সন্দেহ নেই। আমি এ ভুলটা করলাম না। আমার মনে হয় স্যার, ইনফ্লুয়েঞ্জার পরে আপনার শরীরটা এখনো
আপনার শরীরটা এখনো ঠিক হয়নি। আপনার সাগরের ধারে কদিন বিশ্রাম দরকার। ব্রাইটন খুব ভালো জায়গা স্যার। তুমি কি বোঝাতে চাও যে আমি শরীর ভালো না থাকার দরুন এসব কথা বলছি? মোটেই না স্যার। আমি শুধু স্বাস্থ্য উদ্ধারের জন্য কটা দিন বাইরে কাটিয়ে আসতে বলছি। কিছুক্ষণ ভেবে মিস্টার উস্টার বললেন, তোমার কথা যে ঠিক নয় তা বলতে পারছি না। জিনিসপত্র গুছিয়ে কাল আমাকে নিয়ে যেতে পারো? খুব ভালো কথা স্যার। ফিরে এসে আমি আমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। তাই যাবেন স্যার? যাক, একটু দম নেয়ার সময় তো পাওয়া গেল। বুঝলাম, যে সংকট দেখা দিয়েছে তার মোকাবেলা করতে হবে খুব দক্ষতার সাথে। এমন গো ধরতে মিস্টার উস্টারকে আগে কখনো দেখিনি। মনিবরা হচ্ছেন ঘোড়ার মতো, তাদেরকে সামলাতে হয়। কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। আমি খুশির সাথে বলতে পারি যে আমার কোনো অসুবিধে হয়নি। ব্রাইটনে থাকতে আমার খুবই ভালো লাগছিল এবং আরও কদিন থাকার ইচ্ছে হচ্ছিল। কিন্তু মিস্টার উস্টার দুদিনেই অস্থির এবং ক্লান্ত হয়ে উঠলেন। তৃতীয় দিন সন্ধ্যায় আমাকে বললেন পোটলাপুটলি বেঁধে গাড়ি নিয়ে আসতে হোটেলে। পরদিন লন্ডন রোড ধরে আমরা ফিরে চললাম। মাইল 2 যাবার পর লক্ষ্য করলাম একজন ক্ষুদে লেডি রাস্তায় আমাদের সামনে দাঁড়িয়ে জোরে সোরে হাত নাড়ছে। ব্রেক কষে গাড়িটা থামালাম। তন্দা ভাঙল মিস্টার উস্টারের। বললেন, গাড়ি থামালে কোন মতলবে জিপস? সামনে দেখলাম একজন ইয়ং লেডি রাস্তায় দাঁড়িয়ে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন হাত নেড়ে। তিনি এখন এগিয়ে আসছেন আমাদের দিকে। মিস্টার উস্টার তাকালেন সামনের দিকে। হ্যাঁ, দেখছি ওকে। মনে হয় লিফট চায়। আমারও তাই মনে হয়েছে স্যার। বেশ সুন্দর বাচ্চা। কিন্তু এই মহাসড়কে ঘোরাঘুরি করছে কেন মেয়েটা, কে জানে? বললেন মিস্টার উস্টার। স্যার, তার ভাবসাব দেখে আমার মনে হচ্ছে তিনি বিনা ছুটিতে স্কুল থেকে পালিয়েছেন। বাচ্চা মেয়েটি আমাদের কাছে পৌঁছতেই মিস্টার উস্টার বললেন, হ্যালো, তুমি লিফট চাও? খুব খুশি হয়ে মেয়েটি বলল, লিফট দিতে পারবেন? কোথায় যেতে চাও? 1 মাইল গেলে বাঁ দিকে একটা মোড় আছে। আমাকে ওখানে নামিয়ে দিলে বাকি পথটুকু হেঁটে হেঁটে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমার জুতোয় একটা পেরেক বেরিয়ে পড়েছে। পিছন দিকে উঠে বলল মেয়েটি। স্বর্ণকেশী, বোকা নাক, বোচা নাক, মুখে একগাল হাসি। বয়স মনে হয় প্রায় 12। আলাপের সুবিধার জন্য একটা বাড়তি সিট নামিয়ে সে হাঁটু গেড়ে বসলো ওটার উপর। আমি খুব ঝামেলার মধ্যে পড়ে যাব। মিস টমলিনসন রেগে আগুন হয়ে যাবেন। তাই নাকি? বললেন মিস্টার উস্টার। আজ অর্ধেক দিন ছুটি, বুঝলেন? আর আমি সবার নজর এড়িয়ে চলে গেলাম ব্রাইটনে। কারণ আমার ইচ্ছে হয়েছিল জেটিতে গিয়ে স্লট মেশিনে পেনি ফেলে কি হয় দেখতে। ভেবেছিলাম ঠিক সময়ে চলে আসতে পারবো। আমি যে ওখানে গিয়েছি তা কেউ টের পাবে না। কিন্তু জুতোর ভেতরে পেরেক উঠে দেরি করিয়ে দিল। এখন ভয়ানক হাঙ্গামা বেঁধে যাবে। যাক, যা হবার হবে। কিছু করার নেই। এটা কি গাড়ি? সানবিম নাকি? আমাদেরটা উলসলি। মিস্টার উস্টার দৃশ্যত উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমি আগেই বলেছি ওই সময়টায় তার মনের অবস্থাটা খুবই কোমল হয়ে পড়েছিল, বিশেষত বাচ্চা মেয়েদের ব্যাপারে। তাই এই মেয়েটির করুণ কাহিনী তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। এ তো বেশ মুশকিলের কথা, বললেন তিনি। এ বিষয়ে কিছু করা যায় না? জিপস, তুমি কি মনে করো? জবাব দিলাম, আমার পক্ষে কিছু বলা তো মানায় না স্যার। তবে আপনি নিজেই প্রসঙ্গটা তুললেন বলে বলছি যে এ সমস্যার সমাধান সম্ভব। আমি মনে করি স্কুল মিস্ট্রেসকে যদি জানানো হয় যে আপনি ছোট্ট লেডিটির বাবার পুরানো বন্ধু, তাহলে অন্যায় হবে না। এক্ষেত্রে আপনি মিস টম লিনসনকে বলতে পারেন যে স্কুলের সামনে দিয়ে যাবার সময় ছোট্ট লেডিটিকে ফটকে দাঁড়ানো দেখে গাড়িতে তুলে নিয়ে একটুখানি ঘুরিয়ে এনেছেন। মিস টমলিনসনের বিরক্তি এ অবস্থায় পুরোপুরি দূর না হলেও অনেকটা কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। মিস্টার উস্টার যথেষ্ট উৎসাহিত হয়ে বললেন, তুমি একজন খেলোয়াড় বটে। আর ছোট্ট লেডিটি আমাকে চুমু দিতে লাগলো। এ সম্পর্কে আমি শুধু দুঃখের সাথে এটুকু বলতে পারি যে আমাকে চুমু খাবার ঠিক আগের মুহূর্ত
পর্যন্ত ছোট্ট লেডিটি চটচটে মিঠাই জাতীয় কিছু একটা খাচ্ছিল। মিস্টার উডস্টার বললেন, জিপস, তুমি দারুণ ফন্দি বের করেছ। চমৎকার ফলপ্রসূ ফন্দি। এই যে মেয়ে, তোমার বাবার বন্ধু হতে গেলে তোমার নামধাম ইত্যাদি আমার জানা দরকার। অনেক ধন্যবাদ। আমার নাম পেগি মেইন ওয়ারিং। আমার বাবার নাম প্রফেসর মেইন ওয়ারিং। তিনি অনেক বই লিখেছেন, আপনার সেটা জানা থাকার কথা। আমি বললাম, দর্শনতত্ত্ব বিষয়ক বিখ্যাত বইগুলোর লেখক। তবে ছোট্ট লেডিটি কিছু মনে না করলে বলতে পারি যে প্রফেসরের অনেক মতামত ব্যক্তিগতভাবে আমার কাছে হাতুড়ে সুলভ মনে হয়েছে। স্যার, গাড়িটা কি স্কুলে নিয়ে যাব? হ্যাঁ, চালিয়ে যাও জিপস, চালিয়ে যাও। অদ্ভুত কাণ্ড। জানো, আমি জীবনে কখনো মেয়েদের স্কুলের ভেতরে ঢুকিনি। সত্যি স্যার, অভিজ্ঞতাটা মজারই হবে, কি বলো জিপস? তাই হবে মনে হয় স্যার। মেয়েটার নির্দেশ মতো ৮ মাইল লম্বা একটা গলি পেরিয়ে এক বিশাল বাড়ির সামনে দরজায় গাড়ি থামালাম। মিস্টার উস্টার এবং বাচ্চা মেয়েটি ভেতরে যাবার পরক্ষণেই একজন পার্লার মেইড বেরিয়ে এসে আমাকে বলল, আপনাকে গাড়িটা ঘুরিয়ে ওই ছাউনির তলায় রাখতে বলা হয়েছে। আহ, তাহলে সব ঠিক আছে না? মিস্টার উস্টার কোথায় গেছেন? বললাম আমি। মিস পেগি তাকে ওর বান্ধবীদের সাথে দেখা করাতে নিয়ে গেছেন। বাবুর্চি বলল, আপনি যেন কিচেনে গিয়ে 1 কাপ চা খান। বাবুর্চিকে বলো আমি সানন্দে রাজি হলাম। গাড়ি সরিয়ে নেওয়ার আগে মিস টমলিনসনের সাথে একটু কথা বলতে পারি কি? মুহূর্তখানেক পরে আমি তার পিছু পিছু গিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। প্রথম দৃষ্টিতেই মিস্টার টমলিনসনকে মনে হলো সুচিরি এবং দীর্ঘচেতা, অনেকটা মিস্টার উস্টারের ফুফু আগাথার মতো। অনর্থক নষ্টামি সহ্য না করার সেই একই রকম ভাবসাব এবং তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি তার। ম্যাডাম, আমি বোধহয় অন্যায় সুযোগ নিচ্ছি, তবে আশা করছি যে আমার মনিব সম্পর্কে কয়েকটা কথা বলার অনুমতি আমাকে দেবেন। আমার ধারণা মিস্টার উস্টার নিজের সম্পর্কে বেশি কিছু বলেননি। বললাম তাকে। তিনি প্রফেসর মেইন ওয়ারিংয়ের বন্ধু, একথা ছাড়া নিজের বিষয়ে কিছু জানাননি। বলেননি যে তিনি স্বনামধন্য মিস্টার উস্টার। বিস্মিতভাবে মিস টমলিনসন বলে উঠলেন, স্বনামধন্য মিস্টার উস্টার? বার্টাম উস্টার ম্যাডাম। মিস্টার উস্টারের সপক্ষে বলবো যে মানসিক শক্তির দিক থেকে তিনি তুচ্ছ হলেও তার নামটার সঙ্গে প্রায় অসীম সম্ভাবনা রয়েছে। নামটা শুনতে একজন কেউকেটার মতো, বিশেষ করে সেই লোকের কাছে যিনি এইমাত্র শুনছেন যে মিস্টার উস্টার প্রফেসর মেইন ওয়ারিং এর মতো একজন বিখ্যাত ব্যক্তির অন্তরঙ্গ বন্ধু। নিঃসন্দেহে এ অবস্থায় কারো পক্ষে চট করে বলে দেওয়া সম্ভব নয় যে তিনি উপন্যাসিক বার্টাম উস্টার, কিংবা দর্শনের ক্ষেত্রে নতুন চিন্তাধারার প্রবর্তক বার্টাম উস্টার। তবে তাকে চেনে না বলে নিজের অজ্ঞতা জাহির করাও লোকটার পক্ষে কঠিন হয়ে পড়বে। মিস টমলিনসনেরও তাই হলো। আমার পূর্ব ধারণা অনুযায়ী তিনিও হেসে মাথা ঝাঁকিয়ে বলে উঠলেন, ও বার্টাম উস্টার। তিনি অত্যন্ত মুখচোরা মানুষ ম্যাডাম। নিজে থেকে কখনো এমন প্রস্তাব করবেন না। তবে আমি তাকে জানি তো, তাই নিশ্চিত যে আপনি যদি আপনার খুদে লেডিদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে অনুরোধ করেন তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন। উপস্থিত বক্তৃতায় তার দক্ষতা চমৎকার। মিস টমলিনসন বললেন, চমৎকার আইডিয়া। এ প্রস্তাবের জন্য তোমার কাছে অত্যন্ত ব্যথিত হলাম। আমি নিশ্চয় তাকে অনুরোধ করব আমার মেয়েদের উদ্দেশ্যে 2টি কথা বলতে। বিনয় বশত তিনি যদি অনিচ্ছুক বলে ভান করেন, আমি পীড়াপিড়ি করব। ধন্যবাদ ম্যাডাম। বাধিত হলাম। এর পেছনে যে আমার হাত রয়েছে তা উল্লেখ করবেন না তো? মিস্টার উস্টার ভাবতে পারেন আমি দায়িত্বের বাইরে কাজ করেছি। গাড়িটা ছাউনিতে নিয়ে রাখলাম। বেরিয়ে ভালো করে তাকালাম ওটার দিকে। ভালো গাড়ি, অবস্থাটাও চমৎকার। তবু কেন জানি না মনে হলো যে গাড়িটার কিছু একটা গড়বড়, বেশ গুরুতর রকমের গড়বড় দেখা দিতে যাচ্ছে, যা ঠিক কয়েক তা যা ঠিক করতে ঘন্টা কয়েক লেগে যেতে পারে। এসব ভাবি অমঙ্গলের পূর্ব ধারণা মানুষের মনে জাগে বইকি। 0.5 ঘন্টা পরে গাড়িতে হেলান দিয়ে নীরবে একটা সিগারেট টানছি, এমন সময় মিস্টার উস্টার এলেন। তাকে দেখে সিগারেটটা সরাতে গেলাম মুখ থেকে। তিনি বললেন, থাক, সরাবার দরকার নেই।
আমি আসলে তোমার কাছে একটা সিগারেট চাইতে এসেছি। আছে নাকি? আছে স্যার, কম দামি। দাও বলে আগ্রহের সাথে তিনি সিগারেট নিলেন। তাকে কিছুটা হয়রান মনে হলো এবং তার চোখে একটা খ্যাপাটে ভাব লক্ষ্য করলাম। অদ্ভুত ব্যাপার জিপস, আমার সিগারেট কেসটা কোথায় যেন হারিয়ে ফেলেছি, পাচ্ছি না। দুঃখিত হলাম শুনে। ওটা গাড়িতে নেই স্যার? নেই? তাহলে পড়ে গেছে কোথাও। জিপস, ছোট মেয়েগুলো না বেশ মজার, বুঝলে? খুবই মজার স্যার। অবশ্য আমি বুঝতে পারি কেউ কেউ ওদেরকে কেন একটুখানি ক্লান্তিকর মনে করে, বিশেষ করে কি যে বলে ওই অবস্থায়, দলবদ্ধ অবস্থায় স্যার। হ্যাঁ, সঠিক শব্দ ওটাই। দলবদ্ধ অবস্থায় ওরা একটু ক্লান্তিকর। স্বীকার করতে হয় যে আমারও তাই মনে হতো স্যার। অল্প বয়সে চাকরি জীবনের শুরুতে আমি কিছুদিন ইয়াং লেডিদের এক স্কুলে পেজ বয় ছিলাম। তাই নাকি? জানতাম না তো। আচ্ছা জিপস, তোমার সময়ও কি ওই ছোট্ট সোনামণিরা হি হি করে হাসতো? অবিরাম হি হি করতো স্যার। ওরা ওরকম হাসতে থাকলে নিজেকে একটু গাধা গাধা মনে হয়। কি বলো? ওরা মাঝে মাঝে তোমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতো, তাই না? স্যার, যে স্কুলটায় আমি চাকরি করতাম ওখানকার ইয়ং লেডিদের একটা নিয়মিত খেলা ছিল। খেলাটায় অভ্যস্ত হয়ে পড়েছিল ওরা। কোনো পুরুষ অভ্যাগত এলেই ওরা লোকটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হি হি শুরু করতো এবং যে প্রথম তাকিয়ে আর হি হি করে করে লোকটাকে লজ্জায় লাল করে দিতে পারতো তার জন্য একটা ছোট পুরস্কারও থাকতো। বলছো কি জীব, সত্যি এরকম হতো? হ্যাঁ স্যার, এ খেলা খেলে ওরা দারুণ মজা পেত। ছোট মেয়েরা যে এরকম রাক্ষসী হতে পারে আমি জানতাম না। ছেলেদের চাইতে বেশি মারাত্মক স্যার। রুমালে মুখ মুছে মিস্টার উস্টার বললেন, যাকগে, আবার আমরা চা খাবো জিপস। চায়ের পর আশা করি একটু ভালো লাগবে আমার। আশা করা যাক স্যার। কিন্তু ভালো যে লাগবে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না। কিচেনে চাটা বেশ জমলো। মাখন রুটিটা আর পরিচারিকাগুলো বেশ ভালোই ছিল। স্কুলের ডাইনিং রুমে ডিউটি শেষ করে এসে পার্লার মেয়েটি জানালো যে মিস্টার উস্টার সাহসের সাথে আলাপ সালাপ চালিয়ে যাচ্ছেন। আমি ফিরে গেলাম ছাউনিতে। কিন্তু যেই গাড়িটাকে আরেকবার নজর বুলিয়ে দেখতে যাব অমনি মেইন ওয়ারিং মেয়েটি এসে হাজির। মিস্টার উস্টারকে এ জিনিসটা দেবেন কি বলে সে হাত বাড়িয়ে আমাকে মিস্টার উস্টারের সিগারেট কেসটা দিল। তিনি বোধহয় ওটা কোথাও ফেলে দিয়েছিলেন। কি দারুণ তামাশা! তিনি স্কুলে ভাষণ দেবেন। সত্যি বলছেন মিস? বক্তৃতা হলে আমরা বেজায় খুশি। আমরা বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি বেচারা বক্তাদের দিকে। ওদের গলা শুকিয়ে দেওয়ার চেষ্টা করি। গেলবারে একজন হিক্কা উঠে গিয়েছিল। মিস্টার উস্টারের ও হিক্কা উঠবে নাকি? আপনার কি মনে হয়? ভালোই ভালোই তিনি উতরে যাবেন এ আশাই কেবল আমরা করতে পারি মিস। আহ, কি তামাশাই না হবে, কেমন না? খুবই উপভোগ্য হবে মিস। যাই এখন, সামনের সিট পেতে হবে। লাফাতে লাফাতে চলে গেল সে। বেশ আলাপি মেয়ে, বেজায় প্রাণবন্ত। মেয়েটি যেতে না যেতেই ছুটে এলেন মিস্টার উস্টার। উদ্বিগ্ন, গভীরভাবে উদ্বিগ্ন তিনি। জিপস, স্যার, গাড়ি চালু করো। স্যার, আমি কেটে পড়ছি স্যার। মিস্টার উস্টার নাচতে নাচতে এগিয়ে এলেন কয়েক পা সামনে। ওখানে দাঁড়িয়ে খালি সার সার করো না। তোমাকে বললাম যে কেটে পড়ছি। কেটেই পড়ছি, নষ্ট করার এক মুহূর্ত সময় নেই। পরিস্থিতির সঙ্গীত। জানো কি ঘটেছে? ওই টমলিনসন মেয়ে লোকটা এই মাত্র বলে বসলো যে আমাকে নাকি মেয়েদের সামনে বক্তৃতা দিতে হবে। ওই গুচ্ছের মেয়েগুলো মেয়েগুলোর সামনে গিয়ে নাকি দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে। আমি চোখে অন্ধকার দেখছি। গাড়ি স্টার্ট দাও জিপস, জলদি করো জলদি করো। অসম্ভব স্যার, গাড়ি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলে হা করে তাকিয়ে রইলেন মিস্টার উস্টার আমার দিকে উদ্ভ্রান্ত দৃষ্টিতে। হ্যাঁ স্যার, কিছু একটা খারাপ হয়ে গেছে। হয়তো সামান্য কিছু, তবে মেরামত করে নিতে একটু সময় লাগবে। মিস্টার উস্টার হলেন একজন আরামপ্রিয় তরুণ ভদ্রলোক। গাড়ি চালান, কিন্তু যন্ত্রপাতি কলকবজা নিয়ে মাথা ঘামান না। তাই ভাবলাম একটু কারিগরি ভাষায় কথা বলা যুক্তিসঙ্গত হবে।
মনে হয় গিয়ার বা একজস্ট এ গোলমাল হয়েছে। আমি মিস্টার উস্টারের অনুরাগী এবং স্বীকার করছি যে তার মুখের দিকে চেয়ে মনটা আমার প্রায় গলে যেতে বসেছিল। একটা বোবা হতাশা নিয়ে তিনি তাকিয়ে থাকলেন আমার দিকে। তাহলে আমি ডুবে গেছি নাকি? বলার পরেই যেন একটা আশার আলো ঝিলিক দিয়ে দিল তার চোখে। আচ্ছা জিপস, আমি লুকিয়ে বেরিয়ে গিয়ে ছুটে পালাতে পারি নে? অনেক দেরি হয়ে গেছে স্যার, বলে তার পিছু পিছু হনহন করে অগ্রসরমান মিস টমলিনসনকে সামান্য ইঙ্গিতে দেখিয়ে দিলাম। আহ, আপনি এখানে মিস্টার উস্টার? রোগীর মতো মলিন হেসে মিস্টার উস্টার বললেন, হ্যাঁ, কি যে বলে আমি এখানে। আমরা বড় ক্লাসরুমে আপনার জন্য সবাই অপেক্ষা করে আছি। কিন্তু দেখুন, আমি আমি কি করে, আমি কি যে বলবো বুঝতে পারছি না। কেন, যা খুশি তাই বলুন মিস্টার উস্টার, মাথায় যা আসে তাই বলুন, যেন উপভোগ্য এবং শ্রুতিমধুর হয়, বললেন মিস টমলিনসন। উপভোগ্য এবং শ্রুতিমধুর? বলুন কিছু মজাদার গল্প, কিন্তু হালকা হলে চলবে না। মনে রাখবেন, আমার মেয়েরা এখন জীবনের সন্ধি লগ্নে। সাহসপূর্ণ সহায়ক এবং উদ্দীপক কিছু তারা শুনতে চাইবে, এমন এমন কিছু যা তারা পরবর্তী জীবনে স্মরণ করতে পারে। অবশ্য আপনি ওসব জানেন। আসুন মিস্টার রুস্টার, ওরা অপেক্ষা করে রয়েছে। একটু আগে আমি উদ্ভাবনী ক্ষমতা এবং ওরা ভদ্র লোকের খাস অনুচরের জীবনে যে ভূমিকা পালন করে সে কথা বলেছি। ভদ্রলোকের খাস অনুচরকে বদ্ধ দরজার ভেতরে কি ঘটছে তাও অবহিত থাকতে হয়। চাবির ছিদ্রপথে উকি দেয়াকে আমি ঘৃণা করি। নিজেকে ওই পর্যায়ে নামাইনি, তবে সবসময় ভেতরের খবর জানার একটা উপায় বের করতে পেরেছি। বর্তমান ক্ষেত্রে কাজটা সহজ। বড় ক্লাস ঘরটি নিচের তলায়। বড় বড় ফরাসি জানালাগুলো খোলা রয়েছে। ঘরটির কাছাকাছি একটা থামের পেছনে দাঁড়িয়ে আমি সবই দেখতে এবং শুনতে পাচ্ছিলাম। এমন অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলে দুঃখই হতো মিস্টার উস্টার, বলতে পারি। সন্দেহাতীতভাবে অতিক্রম করে গেলেন নিজেকে। মিস্টার উস্টার হলেন এমন একজন তরুণ ভদ্রলোক যার সব রকম গুণই আছে, কেবল একটি ছাড়া, মগজের কথা বলছি না, কারণ মনিবদের মগজ থাকা বাঞ্ছনীয় নয়। আমি যে গুণটির কথা বলতে চাচ্ছি তার সংজ্ঞা দেয়া কঠিন, তবে ওটাকে বোধহয় অস্বাভাবিক অবস্থা মোকাবেলার ক্ষমতা বলতে পারি। অস্বাভাবিক অবস্থায় পড়ে গেলে মিস্টার উস্টার দুর্বলভাবে হাসতে থাকেন এবং তার চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে পড়ে। তার উপস্থিত বুদ্ধি নেই। আমার এক প্রাক্তন মনিব মিস্টার মন্টেগু টড, তিনি জেলে আছেন 2 বছর ধরে। তার অসাধারণ উপস্থিত বুদ্ধি ছিল। আমি প্রায়ই ভাবি, আহা, মিস্টার মন্টেগু টড এর উপস্থিত বুদ্ধির কিছুটা যদি মিস্টার উস্টারের মাথায় ঢুকিয়ে দিতে পারতাম। আমি দেখেছি কত লোক মিস্টার টডকে ঘোড়া দাবড়ানোর মতো দাবড়ানোর ইচ্ছে নিয়ে তার কাছে আসতেন এবং আধ ঘন্টা পরে তারই দেয়া চুরুট টানতে টানতে আর প্রাণখোলা হাসি হাসতে হাসতে চলে যেতেন। ঘরভর্তি স্কুলের মেয়েদের সামনে দাঁড়িয়ে 2-4 কথা বলে দেয়া মিস্টার টডের জন্য নস্যি টানার মতোই সহজ ব্যাপার হতো। বস্তুত ভাষণ শেষ করার আগেই তিনি তার অসংখ্য কোম্পানির যে কোনোটাতে ওদের পকেট খরচের সব টাকাকড়ি লগ্নি করার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করে ফেলতেন। কিন্তু মিস্টার উস্টারের জন্য ব্যাপারটা হয়ে দাঁড়ায় এক চরম অগ্নি পরীক্ষা। তিনি একবার তাকালেন মেয়েগুলোর দিকে। ওরা তার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। চোখ পিটপিট করে তিনি তার কোটের হাতা ধরে টানতে লাগলেন দুর্বলভাবে। তার অবস্থা দাঁড়ালো সেই বোকা ছোড়াটার মতো, যে জাদুকরের কথাই ভুলে নিজের বিচার বুদ্ধির মাথা খেয়ে জাদুকরকে সহায়তা করার জন্য লাফিয়ে উঠেছে মঞ্চে এবং তারপর হঠাৎ দেখছে যে যত রাজ্যের খরগোশ আর সেদ্ধ ডিম বের করা হচ্ছে ওর মাথার চাঁদি থেকে। শুরুতে মিস টমলিনসনের সংক্ষিপ্ত এবং সুন্দর উদ্বোধনী ভাষণ। তিনি বললেন, মেয়েরা, তোমাদের কারো কারো সাথে মিস্টার উস্টারের মিস্টার বার্টাম উস্টারের ইতিমধ্যেই দেখা হয়েছে এবং তোমরা সবাই আশা করি এ বিখ্যাত মানুষটিকে চেনো।
এখানে দুঃখের সাথে বলতে হচ্ছে মিস্টার উস্টার গড়গড়া করার মতো বিকট শব্দে হেসে উঠলেন এবং মিস টমলিনসনের চোখে চোখ পড়তেই লজ্জায় মুখটা তার লাল হয়ে গেল। মিস টমলিনসন বলে গেলেন, তিনি যাবার আগে তোমাদেরকে দু চার কথা বলতে দয়া করে রাজি হয়েছেন। আশা করি তোমরা একান্ত মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবে। এবার শুরু হোক। শেষ কথাগুলো বলতে বলতে তিনি ডান হাতটি মেলে ইশারা করলেন। মিস্টার উস্টার দৃশ্যত ওই কথাগুলো তাকেই বলা হয়েছে ভেবে গলা ঝেড়ে বক্তৃতা শুরু করতে গেলেন, কিন্তু দেখা গেল যে মিস টম লিনসন কথাগুলো বলেছেন ছাত্রীদের উদ্দেশ্যে, একটা কিছুর ইঙ্গিত হিসেবে। কারণ তার বক্তব্য শেষ হওয়া মাত্রই মেয়েরা সবাই একসাথে দাঁড়িয়ে গেল এবং মিলিত কণ্ঠে দোস্তের মতো গাইতে লাগলো। সুরটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু কথাগুলো আমার মনে আছে। কথাগুলো হচ্ছে এরকম: অনেক অভিনন্দন তোমাকে, অনেক অভিনন্দন তোমাকে, অনেক অভিনন্দন হে প্রিয় অভ্যাগত, অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন তোমাকে, অনেক অভিনন্দন তোমাকে, তোমাকে। দেখা গেল গায়িকাদের কে কোন পর্দা থেকে গাইবে সে ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে এবং আমি যেটাকে সহযোগিতামূলক প্রয়াস বলতে পারি তার লেশমাত্র নেই। প্রতিটি মেয়ে শেষ লাইন পর্যন্ত গেয়ে গেল, তারপর থেমে পিছিয়ে পরাদের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল। অস্বাভাবিক গায়ন হলেও আমার কাছে বেশ ভালোই লাগলো, কিন্তু মিস্টার উস্টারকে দেখে মনে হলো তার মুখে যেন কেউ ঘুষি মেরেছে। আত্মরক্ষা মূলকভাবে সামনের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেলেন তিনি। তারপর চিৎকারটা থামল। মিস টমলিনসন বেশ কর্তৃত্বের দৃষ্টিতে তাকালেন মিস্টার উস্টারের দিকে। তিনি চোখ পিটপিট করে বার কয়েক ঢোক গিলে টলমল পায়ে সামনে এগোলেন। তোমরা জানো, বললেন তিনি, এবং বলেই তার খেয়াল হলো যে আনুষ্ঠানিক রীতি অনুযায়ী তিনি শুরু করেননি। লেডিস, সামনের সারির আসনগুলো থেকে ওঠা হিহির হররা তাকে আবার থামিয়ে দিল। চাপা নরম স্বরে মিস টমলিনসন বললেন, মেয়েরা। সঙ্গে সঙ্গে ফল দেখা গেল, সবাই নীরব হলো। মেয়েদের উপর মিস টমলিনসনের নিয়ন্ত্রণ দেখে মুগ্ধ হলাম। আমার মনে হলো তিনি এর মধ্যে মিস্টার উস্টারের বক্তৃতার ক্ষমতা পুরোপুরি আঁচ করে ফেলেছেন এবং সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন যে ওই লোকের কাছ থেকে উদ্দীপনাময় ভাষণ আশা করা যায় না। তিনি বললেন, দেরি হয়ে যাচ্ছে বলে এবং হাতে বেশি সময় নেই বলে মিস্টার উস্টার তোমাদেরকে মাত্র দু চারটি উপদেশ দেবেন, যা ভবিষ্যৎ জীবনে তোমাদের কাজে লাগবে। তারপর আমরা আমাদের স্কুল সঙ্গীত গেয়ে সন্ধ্যার ক্লাসে চলে যাব। তিনি তাকালেন মিস্টার উস্টারের দিকে। কোটের কলারের ভেতরের দিকে আঙুল বুলাতে বুলাতে মিস্টার উস্টার বললেন, উপদেশ, ভবিষ্যৎ জীবন কি? আমি বুঝতে পারছি না। সামান্য কয়েকটা পরামর্শ, মিস্টার উস্টার, বললেন মিস টমলিনসন দীর্ঘভাবে। ও হ্যাঁ, ঠিক আছে, বেশ। মিস্টার উস্টার তার মগজ দিয়ে কাজ করাতে কীরকম কোশিশ করছেন তা দেখে কষ্ট হলো। ঠিক আছে, আমি তোমাদের এমন কিছু বলবো যা প্রায় আমার কাজে লেগেছে এবং এ জিনিসটা অনেকেই অনেকেই জানে না। আমি যেবার প্রথম লন্ডনে আসি তখন আমার চাচা হেনরি আমাকে বলেছিলেন, দেখো বাবু, তুমি যদি রোমানোর বাইরে দাঁড়াও তাহলে ফিলিট স্ট্রিটে ল কোর্টের দেয়ালের ঘড়িটা দেখতে পাবে। কথাটা কখনো ভুলো না। অনেক লোক এটা জানে না, তারা বিশ্বাস করে না যে এটা সম্ভব, কারণ রাস্তার মাঝখানে কয়েকটা গির্জা আছে। ফলে লোকে ভাবে যে গির্জাগুলোর জন্য ঘড়িটা দেখা যাবে না, কিন্তু দেখা যায়। এবং এটা জানা থাকা দরকার, যারা এখনো ব্যাপারটা টের পায়নি তাদের সাথে বাজি ধরে তোমরা অনেক টাকা জিতে যেতে পারবে। আমি দিব্যি করে বলছি, তিনি ঠিকই বলেছিলেন। বাজি ধরে কত টাকা আধুলেই না আমি। মিস টমলিনসন একটা কড়া শুষ্ক কাশি দিলেন এবং বাক্যের মাঝখানে মিস্টার উস্টার থেমে গেলেন। শীতল কণ্ঠে মিস টমলিনসন বললেন, মিস্টার উস্টার, আপনি আমার মেয়েদের ছোটোখাটো কোনো গল্প বললেই বোধহয় ভালো হবে। আপনি যা বলছেন
সেটা খুবই আকর্ষণীয় হলেও একটুখানি। ও, হ্যাঁ হ্যাঁ, বললেন মিস্টার উস্টার। গল্প? গল্প বলবো? পুরোপুরি উন্মাত্ত মনে হলো তাকে। আচ্ছা, তোমরা কি স্টক ব্রোকার আর কোরাস গালের কিচ্ছাটা শুনেছ? হিমশৈলের মতো উঠে দাঁড়িয়ে মিস টমলিনসন বললেন, আমরা এখন স্কুল সঙ্গীত গাইব। স্কুল সঙ্গীত শোনার জন্য অপেক্ষা করব না বলে স্থির করলাম। মনে হলো যে মিস্টার উস্টারের গাড়ি দরকার হবে সহসা। তাই সামনিতে ফিরে গেলাম তাড়াতাড়ি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মুহূর্ত কয়েক পরেই টলতে টলতে তিনি এসে বললেন, মিস্টার উস্টারের মুখটা নির্বিকার নয়, তার মুখ ভেতরের আবেগ অনুভূতির আয়না। সে মুখ থেকে ঠিক আমি যা ভেবেছিলাম তাই বেরোলো। জিপস, পচা গাড়িটা মেরামত হয়েছে? এই মাত্র স্যার। ওটা নিয়েই এতক্ষণ গলদঘর্ম হয়েছি। ঈশ্বরের দোহাই, তাহলে ছাড়ো, চলো। স্যার, আপনার না খুদে লেডিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা? ও, সেটা আমি দিয়েছি। হ্যাঁ, দিয়েছি বটে, বললেন তিনি অসম্ভব দ্রুত, বার দুই চোখ পিটপিট করে। বক্তৃতাটা জমেছিল, আশা করি স্যার? হ্যাঁ হ্যাঁ, জমেছিল, অসম্ভব জমেছিল। কিন্তু আমার মনে হচ্ছে এখনই চলে যাওয়া উচিত। আর থাকা ঠিক নয়। কি বলো? নিশ্চয় ঠিক নয় স্যার। সিটে বসে বসে সিটে বসে সবে ইঞ্জিন চালু করতে যাচ্ছি, এমন সময় একটা শোরগোল কানে এলো এবং তা শোনা মাত্র মিস্টার উস্টার অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে গাড়ির ফ্লোরে শুয়ে কার্পেট দিয়ে নিজেকে ঢেকে ফেললেন। পুরোপুরি ঢেকে ফেলার আগে আমি তার চোখ দুটো দেখলাম, তাতে অনুনয়ের দৃষ্টি। মিস টমলিনসন আরেক মহিলাকে নিয়ে এলেন ছাউনিতে। মহিলাটির উচ্চারণ শুনে অনুমান করলাম ফরাসি। মিস্টার উস্টারকে দেখেছ? প্রশ্ন করলেন মিস টমলিনসন। না ম্যাডাম। ফরাসি মহিলাটি কি বলে উঠলেন তার মাতৃভাষায়। কোনো কিছু ঘটেছে ম্যাডাম? হ্যাঁ, ঘটেছে। মাদামোজেল এইমাত্র কয়েকটি মেয়েকে ঝোপের স্ট্রবেরি ঝোপের মধ্যে বসে সিগারেট টানতে দেখেছেন। জেরার উত্তরে তারা বলেছে যে ওই জঘন্য জিনিসগুলো মিস্টার উস্টার তাদেরকে দিয়েছেন বলে তিনি ঘুরে দাঁড়ালেন। নিশ্চয় বাগানে কোথাও কিংবা স্কুল ঘরে আছেন। লোকটার মনে হয় মাথা বিগড়ে গেছে। আসুন মাদ মোজাইল। মিনিটখানেক পরে কার্পেটের নিচে থেকে মাথা বের করলেন মিস্টার উস্টার, কচ্ছপের মতো। জিপস, স্যার, শিগগির চলো, স্টার্ট দাও, চলো চলো। আমি সেলফ স্টারে পায়ের চাপ দিলাম। স্যার, স্কুলের মাঠ পেরিয়ে যাওয়া পর্যন্ত সাবধানে যাওয়াই বোধহয় নিরাপদ, নইলে খুদে লেডিদের কেউ চাপা পড়তে পারেন। পড়ুক না, তাতে আপত্তি কি? প্রশ্ন করলেন মিস্টার উস্টার অস্বাভাবিক তিক্ততার সাথে। কিংবা মিস টমলিনসনও স্যার? আর বলো না, তোমার কথায় মুখে পানি এসে যাচ্ছে। সপ্তাহখানেক পরে এক রাতে তার জন্য হুস্কি আর সাইফন আনার পর তিনি বললেন, জিপস, এটা বড় মজার ব্যাপার স্যার। এই যে রাতের পর রাত তুমি ঠিক সময়ে এক মুহূর্ত দেরি না করে আমাকে হুইস্কি এনে দাও। ওটা গিলে আমি ঘুমিয়ে পড়ি। এসব কি নিরাপত্তা, কি আরাম! হ্যাঁ স্যার। তা সেই ব্যাপারটা কি হলো স্যার? কোনটা? আপনি যে একটা ভালো বাড়ি খুঁজছিলেন, পেয়েছেন স্যার? বাড়ি? কিসের বাড়ি? স্যার, আমি তো বুঝেছিলাম যে আপনি এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে একটা বেশ বড় আকারের বাড়ি নিয়ে আপনার বোন মিসেস শোলফিল্ড আর তার 3 ছোট মেয়েকে নিয়ে থাকতে চান। শিউরে উঠলেন মিস্টার উস্টার। বললেন, ওই চিন্তাটা বাতিল জিপস। ভালো কথা স্যার। সমাপ্ত। ক্যারি অন জিপসের সব অধ্যায় এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে।